বর্ষাকাল। সারাদিন ধরে সেই দিন বৃষ্টি পড়ছে সকাল থেকেই। আকাশে মেঘের ঘনঘটা, সারা আকাশ মেঘে কালো হয়ে আছে। বৃষ্টি কখনো জোরে পড়ছে, কখনো আস্তে আস্তে। সারাদিন পরে আসলো সন্ধে, সন্ধ্যের পরে নামলো রাত। চারিদিক শুনশান হয়ে আছে এই বৃষ্টির কারণে। গ্রামের মাঝখানে একটা বাজার আছে, সেই বাজারের বিক্রেতারাও যেন সেই দিন মন মরা হয়ে বসে আছে। সবই বোধহয় এই বৃষ্টির কারণে। রাত বাড়ছে, বৃষ্টিও পাল্লা দিয়ে বেড়ে চলেছে সমান তালে। বর্ষার হালকা হাওয়া মাঝে মধ্যে বয়ে যাচ্ছে। রাত বাড়ছে, শুনশান রাত। আর এই শুনশান রাতেই তো ঘটে ফিয়ার ব্লক অনুভবে শিহরণ। সকাল থেকে বৃষ্টি পড়ছে, কখনো জোরে, কখনো আস্তে। হঠাৎ করে রাত নামার সঙ্গে সঙ্গে একটা কান্নার আওয়াজ ভেসে আসলো গ্রামের একটা বাড়ির থেকে। প্রতিবেশীরা সবাই চমকে উঠল। বৃষ্টির আওয়াজের সঙ্গে কান্নার আওয়াজ। কার বাড়িতে কি হলো? ওই দুর্যোগপূর্ণ রাতেই সবাই ছাতা নিয়ে গেল অমিত বাবুর বাড়িতে। গিয়ে দেখল অমিত বাবুর বউ এক্সপায়ার করেছে। সবার মনটা আরো খারাপ হয়ে গেল। একে তো বৃষ্টি, তার মধ্যে গভীর কালো রাত। এখন কি হবে? আর গ্রামের শ্মশানটা তো জঙ্গলের পাশে। এই রাতে কি করে মৃতদেহ সৎকার করবে, সবাই চিন্তা করতে লাগলো। নমস্কার বন্ধুরা, ফিয়ার ব্লকে আপনাদের স্বাগত। আমি রূপম চক্রবর্তী, সঙ্গে সাউন্ডে আছে সমীরণ রয়। এখানে বলে রাখি, আমাদের কাছে ঘটনা পাঠাতে গেলে কিভাবে পাঠাতে হবে। আমাদের মেল আইডি রয়েছে saptorshi.chakraborty699@gmail.com। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে রয়েছে 9635493476, যেখানে আপনাদের জীবনের সত্যি ঘটনা, ভৌতিক ঘটনা লিখে পাঠিয়ে দিতে পারেন। আমরা চ্যানেলে ফিয়ার ব্লকের ফ্যামিলির সঙ্গে শেয়ার করব আপনাদের সঙ্গে ঘটে যাওয়া সত্যি ঘটনা। আমাদের ফেসবুক পেজও রয়েছে, যেখান থেকে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ফিয়ার @blog লিখলেই আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের ফেসবুক পেজেও আপনি আপনার জীবনে ঘটে যাওয়া সত্যি ঘটনা লিখে পাঠিয়ে দিতে পারেন। আমরা আপনাদের গল্প চ্যানেলে সবার সাথে শেয়ার করব। তো চলে আসছি আজকে ফিয়ার ব্লকের আরেকটা সত্যি ঘটনা নিয়ে। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন বন্ধুদের মাঝে, কমেন্টস করবেন। আপনাদের কমেন্টস এবং শেয়ার, সাবস্ক্রাইব আমাদের পরের ঘটনা শোনানোর জন্য এনার্জি জাগায়। তো শুরু করছি আজকের ঘটনা। অমিত বড়াল, উনি আমাকে ঘটনাটা লিখে পাঠিয়েছেন। বলেছেন, রূপম, যদি আমার ঘটনাটা ভাল লাগে, তাহলে যদি তুমি সিলেক্ট করো, তাহলে আমাদের ফিয়ার ব্লকের ফ্যামিলির কাছে শেয়ার করো। আমি তোমার ঘটনা শোনার জন্য অধীর আগ্রহে রইলাম।
কবে দেবে আমাকে জানিয়ে দিও। উনি লিখে পাঠিয়েছেন ওনারা 3 ভাই, উনি সবার ছোট। বর্ষাকাল, সেই দিন, ঘটনার দিন, রাত্রিবেলা ওনার বউ মানে ওয়াইফ হঠাৎ করে মারা গেল। এই সময় ওনার ওয়াইফ অন্তঃসত্ত্বা ছিলেন। 7 মাস পেরিয়ে গেছিল, কিন্তু হঠাৎ করেই এরকম একটা কালো রাত তার জীবনে নেমে আসবে উনি চিন্তাও করতে পারেননি। সব ঠিকঠাকই চলছিল, কিন্তু হঠাৎ করেই কি কারণ হলো কেউ বুঝতে পারল না। ওনার বউ অন্তঃসত্ত্বা অবস্থায় এক্সপায়ার করলেন। এখানে একটু বলে রাখছি, গ্রাম বাংলার ঘটনা। গ্রামটা শেষ, শুরু হলো গভীর জঙ্গল। গভীর জঙ্গলের পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে, যেই রাস্তাটা বড় রাস্তায় গিয়ে মিশেছে, মানে ওখানেই শহরের রাস্তার সঙ্গে মিশেছে এই ছোট পিচের রাস্তাটা। এবং এই পিচের রাস্তার পাশেই রয়েছে একটা শ্মশান, হিন্দুদের সব থেকে পবিত্র স্থান। তো ওনার ওয়াইফ মারা গেছেন, এখন তো বডি পোড়াতে হবে। ওনারা ওনার ওয়াইফকে বাঁশের মাচায় বেঁধে নিয়ে গেলেন সেই শ্মশানে এই দুর্যোগপূর্ণ রাতের বেলা। যখন ওনাকে নিয়ে যায় বাঁশের মাচায় করে, তখন দুপাশে দুটো কোল বালিশ দিয়ে দিয়েছিল এবং মাথার নিচে একটা বালিশও ছিল। শ্মশানে নিয়ে গেল, অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হলো। কথা মতন কোলবালিশ বালিশ যা মৃতদেহর গায়ে থাকে সেগুলো ডোমেরা নিয়ে যায়, কিন্তু ওনার স্ত্রীকে যখন শ্মশানে নিয়ে গেল হলো, তখন ডোম বলল, দাদা বৃষ্টি পড়ছে, এখন তো আমি এই সমস্ত বালিশ বাড়িতে নিয়ে যেতে পারবো না, তুলোর জিনিস ভিজে চপচপ করছে, আমি শ্মশানের একটা পাশেই রেখে যাচ্ছি, কালকে সকাল হলে আমি এগুলো নিয়ে যাব। তখন সবাই বলল, ঠিক আছে, তোমার যা ইচ্ছা তুমি তাই করো। মৃতদেহ অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করে ওনারা বাড়ি চলে আসলেন। ওনারা 3 ভাই, বড় ভাই এবং মেজ ভাই ছিল ক্যাটারারের বিজনেস ছিল তাদের। ঠিক তার একদিন পরেই একটা বিয়ে বাড়ির ক্যাটারিং এর কথা হয়ে গেছিল, তার 1 মাস আগে। ওনারা সেই ক্যাটারিং এ সেই দিন সকালবেলা উঠে, যেদিন ওনার ওয়াইফ মারা গেছেন তার মৃত্যুর ঠিক একদিন পরে, ওরা ক্যাটারিং এর যেখানে বায়না করা হয়েছে সেখানে চলে গেলেন। হিন্দুদের একটা নিয়ম আছে, জ্ঞাতি গোষ্ঠীর যদি কেউ মারা যায় তাহলে পরে তারা শ্রাদ্ধ না হওয়া পর্যন্ত সেরকম কিছু খাওয়া দাওয়া করে না। আমিষ তো নাই, নিরামিষও সেরকম ভাবে কেউ খেতে চায় না। তো ওরা প্রথমে ভেবেছিল যে ক্যাটারিংটা বাদ দেবে, তারপরে চিন্তা করলো যে না, ক্যাটারিংটা করি কিন্তু কিছু খাবো না। তো ঠিক আছে, সব চলে গেল ওরা ক্যাটারিং এর জায়গায়, শহরের দিকে, যেখানে ক্যাটারিং এর অনুষ্ঠান ছিল। ওখান থেকে ওরা ক্যাটারিং করে ফিরে আসছে বাড়িতে। রাত অনেক হয়েছে, সেদিনও আকাশের মুখ সকাল থেকে ভার ছিল। আসলে বর্ষাকাল তো, যখন তখন বৃষ্টি আসতে পারে। কিন্তু সেদিন
আকাশের মুখ ভার ছিল, বৃষ্টি হয়নি, শুধু বর্ষার একটা ঠান্ডা হাওয়া বয়ে যাচ্ছে প্রকৃতির উপর দিয়ে। ওনারা ক্যাটারিং সেরে দুজনে হেঁটে হেঁটেই ওখান দিয়ে আসছেন। প্রায় 3 কিলোমিটার রাস্তা। রাত্রিবেলা ওই 3 কিলোমিটার রাস্তা বলল ওরা, আমরা হেঁটেই কভার করব, চল, আমরা তো দুজন আছি। তখন মেজো ভাই বলল, দাদা, এই রাস্তাটা তো ভালো না, তার মধ্যে একটা শ্মশানও আছে, এই রাস্তা দিয়ে কি যাওয়াটা ঠিক হবে? একটা বাস ধরি, বাস ধরে চলে যাই। তখন বড় ভাই বলল, আরে চিন্তা করছিস কেন, কিচ্ছু হবে না, আর শ্মশান তো হিন্দুদের পবিত্র স্থান, ওখানে কি হবে? তখন মেজো ভাইও দোনমনো করে বলল, ঠিক আছে, চল দাদা, যাই আমরা। ওনারা হেঁটে আসছেন। রাত বাড়ছে আস্তে আস্তে। এই তখন প্রায় 2-2:30 বাজে। আস্তে আস্তে আসছে, আর রাত বাড়ার কারণে চতুর্দিক নিস্তব্ধ হয়ে আছে। আকাশে মেঘের ঘন ঘটা, চারিদিক শুনশান। মাঝে মধ্যে জঙ্গল থেকে ভেসে আসছে পশু পাখিদের আওয়াজ। শ্মশানের পাশে আসতেই ওদের কেমন একটা ভয় লাগতে শুরু হলো। এখানে আরেকটু বলি যে এই যে দুই ভাই, এই দুই ভাইয়ের ভয় ডর বলতে কিচ্ছু ছিল না। কোনো ব্যাপারই তারা ঘাবড়ে যেত না। বিশেষ করে প্যারানর্মাল অ্যাক্টিভিটি তো তারা বিশ্বাসই করতো না। কিন্তু সেই দিন যা ঘটলো, এরপর থেকে ওরা স্টিল অ্যালাইভ। এখনো ওরা মানে যে না, প্রেত আত্মা আছে, একটা প্রেত পাওয়ার তো আছেই এই পৃথিবীর মুখে। শ্মশানটা ক্রস করবে, শ্মশানের সামনে এসছে। মেজো ভাই বলল, দাদা, আমার কেমন ভয় লাগছে। বড় ভাই একটু সাহস নিয়ে বলল, আরে চিন্তা করছিস কেন, এই তো এক্ষুনি পেরিয়ে যাবো শ্মশানটা, আর শ্মশান পেরিয়ে গেলে আর দেখবি তোর কোনো ভয় লাগবে না। কিন্তু বড় ভাইয়েরও একটা কেমন গায়ে শিহরণ খেলে যাচ্ছে এই শ্মশানের সামনে দিয়ে হাঁটতে হাঁটতে। হঠাৎ করে তারা হাঁটতে হাঁটতে দেখলো তাদের পায়ের যে গতি ছিল, সেই গতি আস্তে আস্তে স্লথ হয়ে আসছে, মানে কমে আসছে। তারা যেন এক স্টেপ ফেলে পরের স্টেপ পা বাড়াতে টাইম লাগছে। তারা বুঝতে পারছে না কেন এরকম হচ্ছে। হঠাৎ করে শুনতে পেল একটা খিলখিলিয়ে হাসির শব্দ। চতুর্দিকে তাকালো, কিন্তু কিচ্ছু দেখতে পেল না। ওরা আবারও পা চালানোর চেষ্টা করলো, কিন্তু একই অবস্থায়। এক স্টেপ ফেলে পরের স্টেপ যেন আর ফেলতে পারছে না। আবারও তাদের কানে ভেসে আসলো একটা খিলখিলে হাসির আওয়াজ। ওরা চমকে বাঁ পাশে তাকালো। বাঁ পাশে সেই শ্মশানের রাস্তা। তাকিয়ে যা দেখলো, সেই দেখার জন্যে ওরা প্রস্তুত ছিল না। ওদের শরীর দিয়ে ঠান্ডা শিহরণ খেলে গেল, লোমকূপ খাড়া হয়ে উঠল। দেখছে এ কি, শ্মশানের চিতার পাশে বসে আছে তাদের সবার ছোট ভাইয়ের ওয়াইফ। সে কি বিভৎস চেহারা, চুলগুলো খোলা, চোখগুলো রক্তবর্ণ, কালো শাড়ি পরা একজন মহিলা, পুরো দেখতে তাদের ছোট ভাইয়ের বউয়ের মতন। আর পাশে রাখা ছিল ছোট কোল বালিশ। তার মৃতদেহের সঙ্গে যে কোল বালিশটা দিয়েছিল বাড়ির লোক, তিনি অন্তঃসত্ত্বা ছিলেন। সেই আশা বোধহয় এখনো উনি ছাড়তে পারেননি, ওনার সন্তানের আশা। কোল বালিশটাকে নিয়ে আদর করছে, ঠিক একজন মা তার বাচ্চাকে যেরকম ভাবে
আদর করে ঠিক সেইভাবে কোলবালিশটাকে নিয়ে আদর করছে, আর উপর দিকে হালকা ছুঁড়ে মারছে, আবার ক্যাচ লোপার মতন করে নিচ্ছে, নিয়ে মাঝে মধ্যে হেসে উঠছে আর ঘুম পাড়িনি গান গেয়ে যাচ্ছে। ওরা ওই দেখে কি করবে কিচ্ছু বুঝতে পারছে না। ওরা ওখানে চিৎকার করতে লাগলো, সবাইকে ডাকতে লাগলো, কিন্তু ওই শ্মশানের থেকে গ্রাম অনেকটা দূরে, প্রায় 25 কিলোমিটারেরও বেশি। ওরা কিছু দূর হাঁটলো, কিন্তু ওরা হেঁটে সেই রাস্তা ওদের কাছে তখন মনে হচ্ছে আরো কয়েকশো ক্রোশ। ওরা তাড়াতাড়ি পা চালাতে লাগলো আবার, কিন্তু দেখছে তাদের পা চলছে না। এই অবস্থায় তাদের বুক দুরু দুরু করছে, মাথা ঘোরাচ্ছে, কিছু বুঝতে পারছে না কেন এরকম হচ্ছে। এই করতে করতে হঠাৎ করে ওই রাস্তার মধ্যেই তারা অজ্ঞান হয়ে গেল। এরপর যখন তাদের জ্ঞান ফিরল, তখন দেখছে তারা বাড়ির বিছানায় একই সঙ্গে দুজন শুয়ে আছে, এবং ছোট ভাই ধরা গলায় নিয়ে তাদের সামনে চেয়ারে বসে আছে আরো 2-1 জন লোক। জ্ঞান ফিরতেই ওরা খাটের মধ্যে উঠে বসল, এবং সঙ্গে সঙ্গে যারা ছিল ওনাদের সামনে জিজ্ঞেস করলো, কি হয়েছিল তোদের? তোদেরকে সকালবেলা দেখলাম রাস্তার মধ্যে ভিজে জামা কাপড়ে পড়ে থাকতে। আসলে বৃষ্টি হচ্ছিল তো, তাই জন্য বৃষ্টির জন্য ওদের জামা কাপড়ও ভিজে গেছিল। রাত্রিবেলার দিকে বৃষ্টি এসেছিল। ওরা তখন সব ঘটনা খুলে বলল। সেই ঘটনা শুনে ছোট ভাই কেঁদে উঠল ওনার ওয়াইফের বিরহে। আরো কষ্ট হলো যে ওনার ওয়াইফ ওই সময় সন্তান সম্ভবা ছিলেন। তখন গ্রামবাসীরা বলল, এরকম জিনিস দেখেছিস তো তো ঝাড়ানোর দরকার, একজন কবিরাজকে আমরা ডেকে নিয়ে আসি। ওরা বলল, আরে দেখেছি, আমাদের উপরে তার ভর করেনি, ঝাড়ানোর কি দরকার, আর আমরা এই ব্যাপারে খুব স্ট্রং। কিন্তু বাড়ির লোক এবং গ্রামের লোক মানতে নারাজ, বলছে না, ভূত প্রেতের নাকি একটা হাওয়া আছে, বাজে হাওয়া, সেই হাওয়াটা গায়ে লেগেছে। তো ওদের কথা মতো কবিরাজ বাড়িতে আসলো, এসে সব শুনলো, শুনে কবিরাজ ওদেরকে ঝেড়ে দিয়ে চলে গেল আর বলল, দেখুন, আমরা যতই বলি না কেন যে শ্মশান পবিত্র স্থান, কিন্তু শ্মশানে কিন্তু এন্টিটিদের বাস, এটা কিন্তু আপনারা মানুন না মানুন, আমি কিন্তু মানি। কাজেই রাত হয়ে গেলে ওই রাস্তা দিয়ে আর কোনোদিন আসার চেষ্টা করবেন না। শ্মশানের পাশ দিয়ে আসলে পরে অনেক রকম ঘটনা ঘটতে পারে, ওই রাস্তা দিয়ে আর কোনোদিন আসবে না। তো ওরা বলল, ঠিক আছে কবিরাজ মশাই, আপনার কথা আমরা মনে রাখবো। যদি রাত হয়ে যায় কাজ শেষ করতে, তাহলে আমরা ওই রাস্তা দিয়ে আর কোনোদিন আসবো না, আমরা বাস হোক অটো হোক ধরে মেইন রাস্তা দিয়ে আসবো। তো এই ছিল আজকের ঘটনা। উনি আমাকে বলেছে, রূপম, যদি ভালো লাগে তাহলে ঘটনাটা দিও। ঘটনাটা একটু ছোট হলো, কিন্তু আমার জীবনে ঘটে যাওয়া এই সত্যি ঘটনা। তোমার যদি ভালো লেগে থাকে তাহলে এটা তোমাদের চ্যানেলে দিও। আমি অধীর আগ্রহে বসে রইলাম এই ঘটনা শোনার জন্য। নমস্কার।